কি রে নাথ বউ, তোর নাক ফুল কই? বিদিশা আমতা আমতা করে বলে, আসলে দাদি নাক ফুটোইনি। এমা, সে কি কথা! নাথ বউ, আজই গিয়ে নাক ফুরাই আসবি, নয়তো তরে বউ বউ লাগে না। কালকের অনুষ্ঠানে শাড়ি পরবি, নয়তো এসব পরলে তোরে পুরাই বাচ্চা লাগে। পরে সবাই কইব আমার নাতি বাল্যবিবাহ করেছে। বিদিশা থতমত খেয়ে যায় দাদির কথায়, আবার লজ্জাও পায়। বাকিরা সবাই মুখ টিপে হাসছে। আয়মানও খেতে খেতে ঠোঁট বাঁকায়। শোন নাথ বউ, নাস্তা করে আমার ঘরে যাবি, তোর লাগে আমার একখান কথা আছে। বিদিশা শুধু মাথা নাড়ে। তুই খেতে বস তো, আমার বাপ পাশে বস, তোর সাথে আমার আরো কথা আছে। বিদিশার এবার ভয় হচ্ছে, দাদি আবার কি কথা বলবে। আয়মানের দিকে একবার তাকিয়ে ঢোক গিলে, তারপর দাদির পাশে এগিয়ে বসে। দাদি আয়মানকে জানানোর জন্য বিদিশাকে বলে, নাথ বউ জানোস, কালকে আমায় একজন ফোন দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাইছে। আয়মান দাদির ডান পাশে আসায় দাদির সব কথা শুনতে পাচ্ছে। বলছে আমাদের বাড়ির নতুন মেয়েটা তাদের অনেক পছন্দ হয়েছে। ওই পোলার নাকি তোরে মনে ধরছে, এখন শুধু তোর সম্মতি খান চায়। তুই কি বলস? আয়মান রাগে চামচ মুষ্টিবদ্ধ করে রাখে, চোখ লাল হয়ে আসে তার। বিদিশা আয়মানের অবস্থা ভেবে মজা নেওয়ার জন্য বলে, দাদি, আপনার নাতির সমস্যা না থাকলে আমার কোনো সমস্যা নেই। দাদি আর বিদিশা মিটিমিটি হাসতে থাকে। তারপর দাদি একটু জোরেই বলে, নাথ বউ শোনো, ওইসব বাদ দাও। আয়মান থেকে আমি একান্তে মতামত জেনে নেব। আর একটা কথা শোনো, বিয়ার বছর বাচ্চা কাচ্চা নিলে সবচেয়ে ভালো হয়। আমি কিন্তু আমার প্রতি দেখা যাইতাম চাই। বিদিশার লজ্জায় মাটি নিচে চলে যেতে ইচ্ছা করছে এসব কথা শুনে। এই কথা শুনে কাশতে কাশতে বিদিশা উঠে কিচেনে চলে যায়। আয়মান বিদিশার অবস্থা থেকে বুঝে যায় নাটক করছে, তাই দাদিকে ফিসফিসিয়ে বলে, দাদি, তুমি না তোমার নাত বউটাকে একটু শিখিয়ে পড়িয়ে দিও, বড্ড কাঁচা কি না। দাদি খুশি হয়ে বলে, তার বলতে, তার জন্যই তো ঘরে যেতে বললাম। তারপর একে একে সবার খাওয়া শেষে নিজ নিজ কাজে চলে যায়। আনিকা আরিয়ানার এঙ্গেজমেন্টের কথা শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে আজই চলে আসবে বলে। মফিজ সাহেব আয়ানকে দায়িত্ব দেয় আনিকাকে নিয়ে আসার জন্য। আয়ান রেগে যায়, কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারেনি। আয়ান মনের সুখে ধীরে ধীরে গাড়ি চালাতে চালাতে আনিকার নানি বাড়ি পৌঁছায় দুপুর 2টা নাগাদ। আনিকা তো অনেক আগে থেকেই তৈরি হয়ে আছে বাড়ি চলে যাবার জন্য। আয়ান সোফায় বসা মাত্র আনিকা দৌড়ে এসে বলে, ভাইয়া চলো। আয়ানের রাগ উঠে যায়, তারপর বলে, এই কানি দেখতে পাস না? আমি মাত্রই এসে বসলাম, আগে খাতির যত্ন কর, তারপর যাব। কত কষ্ট করে আসলাম। বলে আয়ান আনিকা নানা নানির সাথে গল্প করতে বসে। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেল 4টার দিকে আয়ান আনিকাকে নিয়ে নানা থেকে বিদায় নিয়ে রওনা হয়। আয়ান আর আনিকা মাঝ রাস্তায় আসতেই দিন অন্ধকার হয়ে ঝড় শুরু হয়। এতদিন টানা গরম পড়ে হয়তো এখন বৃষ্টি হবে। আনিকা আয়ানের শার্ট খামচিতে ধরে আছে। আনিকার বাচ্চা, সুন্দর করে ধর, পিঠে ব্যথা পাচ্ছি। এই, আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চা আসবে কোথা থেকে? আর সুন্দর করে বললেই তো হয়, বলদ কোথাকার। সাথে সাথে আয়ান বাইক থামিয়ে রাগান্বিত হয়ে আনিকাকে কিছু বলতে যাবে, তার আগে ঝুম বৃষ্টি শুরু হয়। এই চুন্নি, তোর জন্য আজ আমার শখের বাইকের হায়াত ফুরাবে। আমি কি করেছি? আমি কি জানতাম নাকি বৃষ্টি হবে? আয়ান চারপাশে কোনো বাড়ি আছে কিনা খুঁজতে থাকে। তারপর একটু দূরে একটা বাড়ি দেখতে পেয়ে আনিকাকে নিয়ে বাইক হাতে চালিয়ে যায় ওইখানে। ঝুম বৃষ্টির জন্য চারপাশ খোলা হয়ে আছে। আয়ান আর আনিকা বৃষ্টিতে ভিজে একাকার। আয়ানকে ওই বাড়িতে কড়া নাড়তে একটা মাঝবয়সী দম্পতি বের হয়ে আসে। এই কে আপনারা? হ্যাঁ, কি চাই? আসলে আঙ্কেল, বৃষ্টির জন্য আমরা রাস্তায় আটকে পড়েছি। বৃষ্টির থামা পর্যন্ত একটু ওখানে ওয়েট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নই, আসো, ভিতরে আসো। তারপর আয়ান আর আনিকাকে একটা রুম দেয়। তখন আয়ান বলে, আঙ্কেল, আসলে আমরা কাপড় নই। এ কথা শোনার পর দম্পতির চেহারার অন্ধকার নেমে আসে। তারা ভেবেছিল আয়ান আর আনিকা স্বামী স্ত্রী। তারা আয়ানের সঙ্গে অনেকক্ষণ কথা বলে পরিবার সম্পর্কে জানে। তারপর তারা কোনো কথা বলেনি। লোকটি নিজ স্ত্রীকে কিছু ইশারা করে বের হয়ে যান। আয়ান বিছানা শুয়ে আছে, ফোন স্ক্রল করছে কিন্তু নেট পাচ্ছে না। আয়মানকে ফোন করছে কিন্তু নেট কানেক্ট হচ্ছে না। আর আনিকা চুল শুকাচ্ছে সোফায় বসে। মিনিট 20 পর লোকটি 10-12 জন লোক নিয়ে নিজ বাড়িতে হাজির। তাদের শোরগোল শুনে আয়ান আর আনিকা বের হয়ে আসে। মোড়ল সাহেব, এই ছেলে মেয়ে দুটির কথাই আপনাকে বলেছিলাম।
এই ছেলে লজ্জা করে না পরিবারকে না জানিয়ে প্রাপ্তবয়স্ক মেয়ে নিয়ে ঘোরাঘুরি করতে? আয়ান তাদের কথা শুনে ভ্রু কুঁচকে নেয়, তারপর এক প্রকার রেগেই বলে, কি বলেছেন আপনি আঙ্কেল? আমরা চাচাতো ভাই বোন। হ্যাঁ হ্যাঁ, ধরা পড়লে সবাই এই কথাই বলে। আরে আমরা বিপদে পড়ে এখানে আশ্রয় নিতে এসেছি, আর আপনি এসব কি বলছেন? আনিকা তো ভয়ে কাঁপতে থাকে। আয়ান রেগে বলে, আনিকা চল এখান থেকে, বৃষ্টির মধ্যে বাড়ি ফিরবো। এভাবে তো আমরা যেতে দিতে পারবো না, তাহলে আমাদের গ্রামে কলঙ্ক লেগে যাবে। এই কাজী সাহেব এদের বিয়ের ব্যবস্থা করুন। এদের বিয়ে না দিয়ে ছাড়লে আমাদের গ্রামের মান সম্মান আর থাকবে না। আয়ান রাগে আনিকার হাত ধরে বের হয়ে যাবে, এমন সময় লোকগুলো আয়ানকে ধরে আর কয়েকজন মহিলা আনিকাকে ধরে আলাদা করে দেয়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। ছেলের মেয়ের নাম মা বাবার নাম ছাড়া তো হবে না। আমি বলছি, আপনি লিখেন। কাজী সাহেব সব কিছু লিখে বিয়ে পড়ান। তারপর আয়ানকে কবুল বলতে বললে আয়ান কবুল বলে না। মোড়ল সাহেব, ছেলেটি প্রচুর ঘাড় তেরা মনে হয়, বলবে না? তার চেয়ে বরং মেয়েটির মুখে চুনকালি মেখে গ্রামের চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখি। তাই তো করতে হবে, যেন সবার শিক্ষাই হয়। আয়ান আনিকার সম্মানের কথা ভেবে 3 কবুল বলে। আর এদিকে আনিকা কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। আনিকা কবুল বলতে বললে সে কিছুতেই কবুল বলবে না। এমন সময় একটা বয়স্ক মহিলা এসে বলেন, মা কবুল বলো, নয়তো গ্রামবাসী ছেলেটিকে মেরে আধমরা করে ফেলবে। এর আগেও অনেকবার এমন হয়েছে। তুমি কি চাও ছেলেটিকে তারা মেরে ফেলুক? সবাই অনেক বোঝানোর পর আনিকা আয়নের জীবনের কথা ভেবে ফুপাতে ফুপাতে 3 কবুল বলে। কিছুক্ষণ পর আনিকা সেখানেই জ্ঞান হারায়। আয়ান লোকগুলো থেকে নিজেকে ছাড়িয়ে মোবাইল বের করে আয়মানকে ফোন করে। অনেকক্ষণ ট্রাই করার পর ফোন ঢুকে। আয়মান ফোন রিসিভ করার পর সব জানায় আয়ান। আয়মান কিছুক্ষণের মধ্যে আসছে বলে ফোন রাখে। আয়ান আনিকার পাশে বসে আছে। আনিকার এখনও জ্ঞান ফেরেনি। ঘন্টা 3 পর আয়মান আর আকাশ আসিফ গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়। আধা ঘন্টা আগে আনিকার জ্ঞান ফিরেছে, কিন্তু কোথাও আয়ানকে দেখেনি। আয়মান আসা মাত্রই দম্পতিকে পুলিশের ভয় দেখিয়ে বলে, আপনাদের পুরো গ্রামের এগেইনস্টে মামলা দিব, প্লাস আপনাদের ছেলে পাঠানোর দায়িত্ব আমার। জেনে বুঝে আপনারা ছেলেমেয়েদের সাথে এমন করেন। আয়মানের বজ্র কণ্ঠে সবাই কেঁপে ওঠে। সবাই বুঝতে পেরেছে তারা কত বড় ভুল করেছে। আয়ান রাগে পারছে না মাথা ফাটিয়ে দিতে লোকটার। আয়মানের কণ্ঠস্বর পেতে আনিকা ঘর থেকে বের হয়ে আসে। তারপর আসিফকে দেখে গিয়ে জড়িয়ে ধরে ভাইয়া বলে কান্না করে। আয়মান সকলকে শাসিয়ে গাড়িতে ওঠে। আয়ান সামনে বসে আছে। আকাশ আর আসিফের মাঝে আনিকা বসে বসে কান্না করে অভিযোগ দিচ্ছে। আনিকা নাক টানতে টানতে বলে, ভাইয়া, শেষমেশ এত সুন্দর সুন্দর নায়ক থাকতে এক হাবা বুদ্ধুর সাথে আমার বিয়ে হয়েছে। ভাইয়া জানিস আমি বাহুবলীকে কত পছন্দ করি। এখন নিশ্চয়ই সে আমার উপর রাগ করবে, তাই না? আসিফ কোনো মতে নিজের হাসি আটকে রাখছে। হাসির ছুটে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আকাশ পেট আর মুখ টিপে হাসছে। আয়মানও হাসছে নিঃশব্দে। হানিকার অবুঝ কথায় আয়ন রেগে যায়। রাগে ফুসফুস করতে করতে বলে, এই তুই এমন ভাবে বলছিস যেন আমি জোর করে তোকে বিয়ে করেছি আর নায়িকা বিয়ে করে এনেছি। নিজের যে কাজের বেটির রূপ, তার উপর নাকি আবার বাহুবলী রাগ করবে। আনিকা কান্না করতে করতে আয়মানকে বলে, দেখেছো বড় ভাইয়া, আয়ান ভাইয়া আমায় কিভাবে পচাচ্ছে। বেয়াদ্দপ খান্ডুস ছেলে কোথাকার। তাদের ঝগড়ার মধ্যে দিয়ে সবাই বাড়িতে পৌঁছায়। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আয়ান, আসিফ, আনিকা ভয় আছে বাড়ির সবার রিয়েকশনের কথা ভেবে। এদিকে ড্রয়িং রুমে সবাই থমথমে মুখে বসে আছে। আরিয়ানার বিদেশে অবিশ্বাসের ন্যায় তাকিয়ে আছে। আয়মান সবাইকে পরিস্থিতি সম্পর্কে খুলে বলেছে। বিয়ে যখন হয়ে গেছে তা তো আর অস্বীকার করা যায় না। এখন তাদের মানিয়ে নিতে হবে, যত সময় লাগে লাগুক। এখন বিয়ে যখন হয়ে গেছে তা কি আর ফেলা দেওয়া যায়? এটা তো কোনো ছেলে খেলাও না। বলেই সবাই যার যার ঘরে চলে যায়। বাড়ির 3 কর্ত্রীও অবাক হয়ে আছে। আয়ান আর আনিকা হচ্ছে তেল আর জল। তারা কখনোই বলে না তাদের বাকি বিয়ে হয়েছে। আয়মান আয়ান নিজ নিজ ঘরে চলে যায়। আকাশ আরিয়ান ঘরে গিয়ে বসে আছে। আজ সারাদিন আরিয়ানার সাথে কথা হয়নি। আনিকা কান্না করতে করতে মিশকার কাছে গিয়ে বলে, দেখো না চাচিমণি, শেষমেশ ওই হাবা শয়তানটাকে বিয়ে করতে হয়েছে। এখন আমার বাহুবলীর কি হবে?
আনিকার অবুঝপনা কথা শুনে সবাই থ মেরে আছে। হাসিবা বেগম আর মিশকা বেগম তো হেসেই দেন। আমিনা বেগম এসে আনিকার কান ধরে বলে, এই যা ফ্রেশ হ গিয়ে, সিনেমা দেখতে দেখতে জীবনটাকেও সিনেমা ভাবছে। বিদিশার আরিয়ানা হাসতে হাসতে সোফায় বসে গড়াগড়ি খাচ্ছে। শিফা দৌড়ে আনিকার কাছে যায়, আনিকাকে নিয়ে তার ঘরে যায়। আনিকার বৃষ্টিতে কান্না করার ফলে ঠান্ডা লেগে গলা বসে গেছে। এদিকে দেখতে দেখতে আরিয়ানার এঙ্গেজমেন্টের দিন চলে এসেছে। আজকে আরিয়ানার এঙ্গেজমেন্ট। আয়মানের সাথে বিদিশা কালকে থেকে কথা বলে না। সকাল 10টা বাজে, ঘরে সবাই কাজ করছে। আয়মান ঘুম থেকে উঠে বিদিশাকে দেখতে না পেয়ে বিরক্ত হয়েছে। অনেকবার ডাকার পরেও কোনো রেসপন্স পায়নি। আয়মান শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি দিয়ে নামার সময় বিদিশার সাথে ধাক্কা খায়। বিদিশা আয়মানের বুক থেকে মাথা তুলে সামনে তাকিয়ে আয়মানকে দেখে ইগনোর করে চলে যেতে নিলে আয়মান বিদিশার বেনুনি ধরে টান দেয়। বিদিশা পেছনে ফিরতে আয়মান ভ্রু নাচে জিজ্ঞেস করে, কি হয়েছে, ইগনোর করছো কেন? আপনি কে যে আপনাকে ইগনোর করব? আয়মান ভ্রু শিথিল করে কিছু বলতে নেবে এমন সময় আমেনা বেগম এসে বলেন, আয়মান বাবা, তুই একটু কষ্ট করে এই বাজারগুলো এনে দে, সবাই ব্যস্ত হয়ে আছে, তারপরে আবার কত গেস্ট আসবে আজকে। বিদিশা সুযোগ বুঝে আয়মানের থেকে ছাড়া পেতে কিচেনে চলে যায়। আয়মান আর কিছু বলতে পারে না বিদিশাকে। ঠিক আছে চাচিমণি, লিস্টটা আমার কাছে দাও। আমেনা বেগম লিস্ট আয়মানের কাছে দিয়ে চলে যায়। রাজীব, রাফা, রিনি, রাদিফ, হাসিনা বেগম, শফিকুল ইসলাম এবং সুফিয়া খান এসেছেন চৌধুরী বাড়ি। রাফার আগের থেকে হালকা মোটা কাটা হয়েছে, দেখতে গোলুমোলো। আরিয়ানা বসে আছে রাফার সাথে। রাফা আর আরিয়ানা আড্ডা দিচ্ছে দুই বান্ধবী। বিদিশা গোসল করতে গিয়েছে বিদায় এখনো জানা না তাদের আসার কথা। বিদিশা গোসল শেষ করে বের হতে দেখে ফোন বাজছে। ফোন হাতে নিয়ে আয়মানের কল দেখে রিসিভ না করে ফোন সাইলেন্ট করে চুল শুকিয়ে নিচে যায়। বিদিশা নিচে গিয়ে পরিবারের সবাইকে দেখে অবাক হয়, কারণ কাল রাতে তাদের সাথে কথা হওয়ার পর কেউ বলেনি আজ তারা আসবে। বিদিশা শফিকুল ইসলামকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হাসিনা বেগম এবং সুফিয়া খান সান্ত্বনা দেয় বিদিশাকে। রিনি তো বাড়িতে এসেই অনামিকার সাথে দেখা করতে অনামিকার ঘরে চলে যায়। রাদীপ বিদিশার সাথে কুশল বিনিময় করে। এই তুই এমন করে কান্না করছিস যেন তোকে জোর করে স্কুলে রেখে যাচ্ছে। এই তুই কি বাথরুম করতে এসেছিস? কি বলিস? আমি তো আমার প্রাণের বোনকে দেখতে এসেছি আর কবজি ডুবে খেতে এসেছি। রাদীপের এমন কথা শুনে সবাই হেসে দেয়। বাবা ভাইয়া কই? এসেছে, কিন্তু আবার বাইরে চলে গেছে। আইমানের কাছে এসে পড়বে। তারপর সবাইকে রেস্ট নেওয়ার জন্য বলে। সন্ধ্যায় এঙ্গেজমেন্ট পার্টি শুরু হবে। চৌধুরী বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আরিয়ানা মেরুন রঙের লেহেঙ্গা পরেছে, বিদিশা সাদা শাড়ি পরেছে। বিদিশা রাফাকে হাতে ধরে ধরে হাঁটছে। আয়মান, রাজীব এখনও বাসায় আসেনি। আকাশ, মুক্তা, শেফালি বেগম এবং আকাশের বাবা চলে এসেছে। বাড়ির 3 কর্তা তো মেহমান আপ্যায়নে ব্যস্ত। আত্মীয় প্রতিবেশী অনেকে এসেছে। আনিকা, রিনি চুড়িদার পরেছে একরকম, তারা ঘুরছে আর এটা সেটা খাচ্ছে। শিফা, মায়া, কায়া, তুবা খেলা করছে গার্ডেনে। এঙ্গেজমেন্টের জন্য গার্ডেনটা সাদা গোলাপি গোলাপ ফুলের সংমিশ্রণে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আনিকা, রিনি রাদীপের সাথে কথা বলছে আর এটা সেটা নিয়ে হাসাহাসি করছে। রাদীপ অনেকটা রসিক টাইপের, তাই সবাইকে হাসাতে পারে খুব সহজে, আয়নের মতন। আয়ান কালো শার্ট সাদা প্যান্ট পরেছে আজ। আয়ান বাগানের দিকে আসছে কারোর সাথে ফোনে কথা বলতে বলতে। বাগানে এসে রাদীপকে দেখে আয়ান ভালো মন্দ জিজ্ঞেস করে। আয়ান আনিকাকে রিনি রাদীপের সাথে আড্ডা দিতে দেখে এসে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কিরে এভাবে ভ্যাটকাচ্ছিস কেন? আমরা জানি তো তোর দাঁত হলুদ, সবাইকে এভাবে হেসে দেখাতে হবে না। আনিকার সাথে সাথে মুখ বন্ধ করে রাগ দেখিয়ে বলে, আয়ান ভাইয়া বেশি করছেন। বেশি করলে ভরা মানুষের সামনে কিভাবে আপনার প্রেস্টিজ পাঞ্চার করা যায় আমার জানা আছে। বেয়াদব কোথাকার, দেখা তোর সাহস কত! একটা ঠাটিয়ে চর দিয়ে এখানেই তোর সব দাঁত ফেলে দিব। আনিকার রাদীপের সামনে অপমানের জন্য নাকের আগা লাল হয়ে ফুলে ফুসফুস করে বলে, আসলে তুই তো সম্মানেরও যোগ্য না। দাঁড়া, তোর নামে বড় আব্বুর কাছে বিচার দেব। শেষে কিনা এই হাদারাম আয়ান ভাইয়াকে বিয়ে করতে হয়েছে আমার রাদীপ ভাইয়ের মতো বাহুবলী ছেলে রেখে। ন্যাকা কান্না করে তারপর রাগে রিনির হাত ধরে সেখান থেকে চলে যায়। রাদীপ হাসছে। আয়ান তার দিকে কটমট দৃষ্টিতে তাকায়। তখন রাদীপ সিরিয়াস ভঙ্গিতে বলে, তোর বোনটা না অনেক সুইট, আমার সাথে মানাবে তাই না? চোখ সামলে কান খোলা রাখ তুই।
আগে চাচাতো বোন হতো, কিন্তু এখন বউ হয় আমার, বুঝেছিস? আউলা ফাউলা চিন্তা বাদ দিয়ে ঝেড়ে কাশ বেয়াদব, নয়তো আমার কাছেও সুহানার নাম্বার আছে। সুহানার কথা শুনতে রাজীব কাঁদো কাঁদো মুখ করে আয়ানের দিকে তাকিয়ে বলে, শেষ পর্যন্ত তুই আমার গার্লফ্রেন্ডকেও? আয়ান কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। রাদীপও পিছু পিছু যায়। রিনি এক কোণে একটা চেয়ারে বসে বসে রিলস দেখছে। এমন সময় পাশে ধপ করে কেউ বসে বুঝতে পেরে মাথা তুলে তাকাতে আসিফকে দেখে। রিনি আসিফকে দেখে বোকা হেসে বলে, আসিফ ভাইয়া যে, আপনি কখন আসলেন? ওই যে তুমি মাথা তোলার সাথে। রিনি থতমত খেয়ে যায়। তা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন না কেন ম্যাডাম? আপনি কখন আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন? আমি তো কোনো রিকোয়েস্ট দেখতে পাইনি। আর আপনি তো ইনস্টাগ্রামে অ্যাড আছেনই। আসিফ ছো মেরে রিনির হাত থেকে মোবাইল নিয়ে বলে, দাঁড়াও আমি বের করে দেখাচ্ছি। রিনি আসিফের কোনো চালাকি ধরতে পারে না। আসিফ এই ভাগে রিনির আইডিয়ার পাসওয়ার্ড নিয়ে নেয়। আসিফ রিনিকে নিয়ে ভয় হয়, বোকাশোকা মেয়েটা যদি আবার অন্য কারো কাছে ফেসে যায়। তাই এই ছলচাতুরি। আয়মান রাজীব একসাথেই গেট দিয়ে ঢুকছিল। মুক্তা আয়মানকে দেখে কিন্তু তার মতিগতি স্বাভাবিক ছিল। বিদিশা রাফাকে একটা চেয়ারে হাসানা বেগমের পাশে বসে আরিয়ানকে আনতে যায়। বাড়ির বড় কর্ত্রীরা মিলে একসাথে একটা চেয়ারে বসে গল্প করছে। এদিকে আয়মান আসতেই এঙ্গেজমেন্টের তাড়া দেওয়া হয়। বিদিশা আরিয়ানকে নিয়ে আসে। আকাশ আরিয়ানাকে দেখা মাত্রই থমকে যায়। আকাশ মনে মনে, আজ তোকে এত সুন্দর করে সাজতে হলো। 2 মাস নিজেকে সামলে রাখা বড্ড কঠিন হয়ে যায়। তুই কি বুঝবি না আমাকে? আয়মান আরিয়ানার কাছে আসতেই থমকে দাঁড়ায় নিজের প্রণয় বউকে দেখে। আজ যেন পুরো সাদা পরে লাগছে। বিদিশা আয়মানকে দেখে মুখ ফিরিয়ে নেয়। আয়ান মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করে, হ্যালো জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজ চৌধুরী বাড়ির বড় ছেলে মফিজ চৌধুরীর একমাত্র কন্যা আরিয়ানের সাথে শেখালি চৌধুরী এবং আতিক হোসেনের একমাত্র ছেলে আকাশের এঙ্গেজমেন্ট। সবাই করতালি দেয়। আয়মানের ধ্যান ভাঙে সবার করতালিতে। আকাশ আরিয়ানের আংটি পরানোর মাধ্যমে এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়। আয়মান আয়ান আসিফ সকলের খাওয়া দাওয়া দায়িত্বে আছে। সকলের খাওয়া দাওয়া শেষে পরিবারের সকলেই এক টেবিলে বসে। বিদিশার পাশে আয়মান বসেছে, রিনির সাথে আনিকা বসেছে। আসিফ এসে রিনির বা পাশে বসে। আনিকার ডানে রাদীপ বসেছে। আয়ান রাদীপের পাশে এবং পরপর শিফা মুক্তা মায়া কায়া বসেছে। বড়রা অন্য টেবিলে বসেছে। বিদিশা খাবার খাচ্ছে। আয়মান বিদিশার দিকে নিচু হয়ে জিজ্ঞেস করে, ও কি হয়েছে, কথা বলছে না কেন? আদর্শাই বললেই তো চলে, এভাবে সাইড হিন্টস দিয়ে বোঝাতে হবে না। লজ্জা ভাঙানোর পর আবার এত লজ্জা আসলো কোত্থেকে? বিদিশা আয়মানের কথা শুনে খাবার নাকে মুখে উঠে যায়, সমানে কাশতে থাকে। বিদিশার এমন অবস্থা দেখে আয়মান দ্রুত পানি দেয় বিদিশাকে। বিদিশা পানি খেয়ে শান্ত হয়ে মাথা নিচু করে বসে থাকে। আয়মানের দিকে তাকাতে পারছে না। বিদিশা মনে মনে, অসভ্য পুরুষ, সবসময় নিজের জিনিস আগে আদায় করে। এখন আমায় পুরনো কথা বলে মনে করায়। শুধু এই অসভ্য পুরুষ দ্বারাই সম্ভব এগুলো। সবাই এদিকে তাকিয়েছিল, তবে কিছু বলে না। আয়মানকে এগিয়ে যেতে দেখে। রাদীপ আয়ানকে জ্বালানোর জন্য আনিকার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, আর এটা সেটা এগিয়ে দিচ্ছে আনিকার পাতে। আনিকা খুশি মনে রাদীপের প্রশংসা করছে জোরে জোরে। আয়ান কটমট চোখে আনিকার দিকে তাকিয়ে আছে। আনিকা রাদীপের সাথে হেসে হেসে কথা বলতে বলতে আয়ানের চোখে চোখ পড়ে। আনিকা আয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, আয়ান ভাইয়া, কি হয়েছে তোমার? চোখে কি বেমু হয়েছে? হোয়াট? বেমু কি? কোথা থেকে শিখিস এসব বেয়াদব? আরে ভাইয়া, তুমি জানো না, বেমু হচ্ছে রোগ। আমি নিজেই রপ্ত করেছি, কিন্তু তোমার দাঁত এমন কিরমি যাচ্ছ কেন? তোর চোখে ছানি পড়েছে তো, তাই আমার দাঁত তোর কাছে এমন দেখাচ্ছে। তুই সারাদিন কি খাস? চোখেও দেখোস না? এসব খাবার বাদ দিয়ে ছোট মাছ খা। বলে আয়ান আনিকার প্লেট থেকে রাদীপের দেয়া মাংস তুলে মাছ দিয়ে দেয়। আরে কি করছো এসব? আমার মাছ মাংস নিচ্ছ কেন? তোর মাংস তোর শরীরে আছে, আমি ঠিকই বলেছি। তোর চোখের সমস্যা আছে, দেখেছিস? আনিকার তো রাগে নাকের পাতা ফুলে লাল হয়ে যায়।
এখন বাপ চাচারা আছে বিধায় কিছু বলতে পারছে না। আরিয়ানা খাচ্ছিল আর তাদের ঝগড়া উপভোগ করছিল। আকাশ নিচ থেকে আরিয়ানার বা হাত মুঠ করে ধরে। আরও হঠাৎই আকাশের স্পর্শ পেতে শিউরে উঠে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকায়। আরিয়ানা চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি? আকাশ চোখের ইশারায় ভ্রু নাচে জিজ্ঞেস করে, কি? আরিয়ানা এবার মুখ খোলে। সমস্যা কি? আকাশ থমথমে মুখে বলে, কিসের সমস্যা? তোমারও কি চোখের সমস্যা? তাহলে আনিকার সাথে মাছ খাও। আকাশের কথা শুনে টেবিলের সবাই উচ্চস্বরে হেসে ওঠে। আনিকা এবার রাগে আকাশের দিকে তাকিয়ে বলে, আমার মাংস নিচ্ছ কেন? আকাশ ভাইয়া, শেষমেশ তুমিও? যা, আমি আর খাবই না, তোমাদের খাবার তোমরাই খাও। বলে আনিকা উঠে চলে যেতে নেয়। তুই না খেলে আমাদের অন্ন বেঁচে যাবে, নয়তো তোকে তো শুধু শুধু অন্ন খাইয়ে আমাদের টাকা আর অন্ন দুইটাই নষ্ট করছি। আনিকা কিছু বলতে যাবে, তার আগে আনিকা পা বেঁধে নিচে পড়ে যায়। হাসিবা বেগম উঠে এসে আনিকাকে তুলে আয়ানকে বকা শুরু করে। আনিকা কান্নারত চোখে বিচার দেয় আয়ানের নামে, তারপর ঘরে চলে যায়। আয়মান আর আকাশও বকা দেয় আয়ানকে। আসিফ তো মনের সুখে খাবার খাচ্ছে, কারণ বড়রা এখানে আছে যেহেতু তারাই সামলে নেবে এসব। রিনির খারাপ লাগে আনিকার জন্য, তাই সেও দ্রুত উঠে আনিকার পিছন পেছন চলে যায়। ধীরে ধীরে আকাশের বিদায় নেয়। সবাই বিদায় নিয়ে যার যার ঘরে চলে যায়। আজ সবাই ক্লান্ত। রাত 10টা। আয়মান ফ্রেশ হয়ে বের হওয়ার পর বিদিশা ফ্রেশ হতে যায়। এমন সময় আয়মানের ইম্পর্টেন্ট ফোন আসায় ফোন রিসিভ করে ব্যালকনিতে যায়। আয়মানের স্বাভাবিক সুন্দর মন রাগে পরিণত হয়। রাত 10টা। আয়মান ফ্রেশ হয়ে বের হওয়ার পর বিদিশা ফ্রেশ হতে যায়। এমন সময় আয়মানের ইম্পর্টেন্ট ফোন আসায় ফোন রিসিভ করে ব্যালকনিতে যায়। আয়মানের স্বাভাবিক সুন্দর মন রাগে পরিণত হয়। বিদিশা ফ্রেশ হয়ে এসে দেখে আয়মান রেগে আছে। আয়মানকে রেগে থাকতে দেখে বিদিশা ভয় পেয়ে যায়। আয়মান ঘরে ঢোকার আগেই লাইট অফ করে শুয়ে পড়ে। আয়মান রাগলে কি থেকে না কি করে বসে। বিদিশার এমনিতে অভিমান আছে আয়মানের প্রতি। আয়মান ঘরে ফোনে কথা শেষ করে ঘরে ঢুকে। বিদিশাকে আগে আগে ঘুমিয়ে যেতে দেখে রাগ আরও বেড়ে যায়। এমনই কাল থেকে কথা বলে না, আবার না বলে শুয়ে পড়াটা মোটেও পছন্দ হলো না। আয়মান রাগে কামড়ে এক হাত রেখে অন্য হাত দিয়ে কপাল খসে, তারপর মোবাইল ছুঁড়ে বালিশের উপর রাখে। আয়মান ওকে দিয়ে দিকে এগিয়ে বিদিশার হাত ধরে হ্যাচকা টানে তুলে বলে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? বিদিশা ভয়ে কিছুটা অভিমানী কণ্ঠে, আমার আবার কি হবে? আপনি আমায় কোথাও ঘুরতেও নিয়ে যান না, আবার বাবার বাড়িও যেতে দিচ্ছেন না। আমার জন্য কি আপনার কখনো সময় হয়? সারাদিন তো কাজ করেনি, তাহলে কাজকে বিয়ে করে নিলেই তো পারতেন। বলেই বিদিশা আয়মানের হাত থেকে হাত ছাড়িয়ে শুয়ে পড়ে। আয়মান এতক্ষণ নিজের অর্ধাঙ্গিনীর অভিযোগ শুনল, তারপর নিচের দিকে হেলিয়ে মুচকি হেসে বিদিশার পাশে শুয়ে পড়ে। আয়মান বিদিশার কোমর পেঁচিয়ে কাঁধে থুতিনি ঠেকিয়ে কানে চুমু খায়। বিদিশা মৃদু কেঁপে ওঠে। আয়মান বুঝতে পেরে আরও কাছে টেনে নেয়, তারপর হাসকি স্বরে বলে, তাজওয়ার আয়মান চৌধুরী সময় দিলে সামলাতে পারবেন তো মিসেস চৌধুরী? বিদিশা লজ্জায় আয়মান থেকে দূরে সরে আসতে চাইলে আয়মান বিদিশাকে এক টানে নিজের দিকে ফিরায়। বিদিশা নিজের অবস্থান বুঝতে পেরে আয়মানের বুকে মুখ গুজে দেয়। আয়মানও নিঃশব্দে নিজ অর্ধাঙ্গিনীর কাছে টেনে নিয়ে শুধায়, কাল থেকে সর্বোচ্চ সময় দিব, দেখবো কিভাবে। আয়মান বলার আগে বিদিশা আয়মানের বুকে টি শার্ট খামচে দিয়ে ধরে। চুপ থাকুন অশুভ পুরুষ, ক্লান্ত লাগছে আমার, ঘুমোতে দিন। আয়মানও মিষ্টি করে বিদিশার কপালে আর ঠোঁটে চুমু দেয়। দুজনে ঘুমের রাজ্যে পাড়ি দেয়, মান অভিমানকে সাইডে রেখে। সকাল সকাল চৌধুরী বাড়িতে ব্যস্ততা শুরু হয়ে যায়। সবাই সকালের নাস্তা শেষে যার যার কাছে গিয়েছে। রাজীব, রাফা, সুফিয়া খান, হাসিনা বেগম, শফিকুল ইসলাম সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিদিশার মনটা আজ বেশি খারাপ লাগছে, তাই ওড়না মাথায় দিয়ে চোখ ঢেকে দাদির ঘরে যায় সময় কাটাতে। রিনি রয়ে গেছে বিদিশার জোড়াজড়িতে। ড্রয়িং রুমে রিনি, আয়ান, শিফা, মায়া, কায়া, তুবা বসে আছে। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আনিকা হেলে তুলে ড্রয়িং রুমে এসে রিনি পাশে বসে। আনিকা জানতো রিনি থাকবে, তাই মনটা আজ বেশি খুশি খুশি লাগছে। আরিয়ানা মেসেজে আকাশের সাথে কথা বলছে। রিনি আর আনিকা কথা বলছে। তাদের বকবকে আয়ান ল্যাপটপ থেকে মাথা তুলে আনিকার দিকে তাকায়। এরকম একটা বাত হওয়ার পর আনিকাকে আয়ান নিজের দিকে তাকাতে না দেখে মনক্ষুণ্ণ হয়। ল্যাপটপ নিয়ে উঠে যেতে আয়ান আনিকার কপালে টুক্কা দিয়ে বলে,
ওই সারাদিন বসে বসে খেলে হবে? যা গিয়ে আমার জন্য কফি নিয়ে আয়। পারবো না, তোরটা তুই নিয়ে যা। বেয়াদব, কথায় কথায় হাত তুলিস কেন? কাজের বেটি যে তাই। আনিকা কিছু বলতে যাবে, বাপ চাচাদের এদিকে আসতে দেখে চুপ হয়ে যায়। কিন্তু তাদের এই ঝগড়া সবাই ততক্ষণে দেখে নিয়েছে। দাদিও এসেছে বিদিশার সাথে। মফিজ চৌধুরী, মাহমুদুল চৌধুরী, মায়ান চৌধুরী আসেন। তারা সোফায় বসতে দাদি দাঁতের দেখে গম্ভীর কণ্ঠে বলে, আমার তোদের সাথে কথা আছে। আয়ান বস, আর বাকিদের ডাক। জি আম্মা, কি বলবেন? এরই মধ্যে বাড়ির কর্ত্রীরা অর্থাৎ হাসিবা বেগম, আমেনা বেগম, মিশিকা এসে দাঁড়িয়েছে। আমি বলছিলাম আয়ান আর আনিকার যেহেতু বিয়ে হয়ে গেছে, তাহলে তাদের সম্পর্কে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। বিয়ে কোনো ছেলে খেলা না যে বিয়ে হয়ে গেছে এখন কোনো সম্মান থাকবে না। সবাই চুপ করে দাদির কথা শুনছে। আয়ান দাঁড়িয়ে আছে, আনিকা রিনি পাশে বসে আছে। যা হবার হয়ে গেছে আনিকা। জি দাদি। তুমি এখন এবারে নাচবো, তাই আজ থেকে স্বামীর সাথে ভালো ব্যবহার করবা। আমি জানো না শুনি খারাপ ব্যবহার করছো। আয়ান তোমার স্বামী, তা মেনে নেওয়ার চেষ্টা করো ধীরে ধীরে। আর আজ থেকে তুমি এক ঘরে থাকবা, যেহেতু তোমরা স্বামী স্ত্রী দূরে দূরে থাকলে তাদের মাঝে শয়তান ঢুকে পড়ে, বুঝেছো? আর আয়ান, তোমার যেন না দেখি নাত বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে। যদি আমার কানে আসে তাহলে এটাই তোমার শেষ দিন হবে। দাদি নাতবউ সম্বন্ধে আনিকার অস্বস্তি, সাথে লজ্জাও লাগছে। রিনি মুখ টিপে হাসছে। মা যা বলছে ঠিকই বলেছে। তোমাদের কোনো আপত্তি নেই তো? বাড়ির কোনো কর্তাদের আপত্তি না থাকায় বাড়ির গিন্নিও কোনো আপত্তি জানায়নি। আমিনা বেগম আনিকার কাছে গিয়ে ধমকে বলে, যা কফি বানা গিয়ে সবার জন্য। আনিকা বকা শুনে আয়ানকে মুখ ভেঙচি দিয়ে চলে যায়। আয়ান হা হয়ে গেছে, মনে মনে ভাবে, এই মেয়ের সাহস তো কম না, বেয়াদব কোথাকার। দাঁড়া, তোকে যদি মজা না বোঝাচ্ছি। দাদি আজকে বাসায় বিউটিশিয়ান ডাকিয়েছে বিদিশা, আনিকা আর আরিয়ানার নাক ফুটানোর জন্য। এই কথা শোনার পর থেকে আনিকা দরজা লাগিয়ে বসে আছে। বিদিশা ভয় আজ রান্নায় এই কাজে সেই কাজে ব্যস্ত হয়ে আছে। আরিয়ানা তাদের অবস্থা দেখে দাদির সাথে বসে হাসছে, আর একটু পরপর সুযোগ পেলেই বিদিশাকে খোঁজাচ্ছে। বিদিশা বারবার আরিয়ানাকে চোখ রাঙাচ্ছে। অবশেষে সময়ের অবসান ঘটিয়ে সন্ধ্যায় বাসায় এসেছে বিউটিশিয়ান, আর বিদিশা আনিকা ঘরে দরজা দিয়ে বসে আছে। এমন সময় বাসায় অবশেষে সময়ের অবসান ঘটিয়ে সন্ধ্যায় বাসায় এসেছে বিউটিশিয়ান, আর বিদিশা আনিকা ঘরে দরজা দিয়ে বসে আছে। এমন সময় বাসায় আসিফ, আয়মান, আয়ান বাসায় আসে। আরিয়ানা সারাদিন সাহস দেখালেও পার্লারের লোক আসতেই ভীত হয়। দাদি আরিয়ানাকে বসিয়ে প্রথমে নাক ফুটানোর জন্য বলছে। আরিয়ানা একটু একটু সাহস নিয়ে বসে। আয়মান, আয়ান, আসিফ ড্রয়িং রুমে বসে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। আরিয়ানাকে পার্লারের লোকের কাছে বসে দাদি রিনির সাথে গেছে আনিকা আর বিদিশাকে ডাকতে। আমেনা বেগম, হাসিবা বেগম, মিশকা সবাই ড্রয়িং রুমে বসে আরিয়ানাকে সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে। আরিয়ানার সাথে কথা বলতে বলতে বিউটিশিয়ান আরিয়ানার নাক বন্দুক দিয়ে ফুটো করতেই আরিয়ানা সারা বাড়ি মাথায় তুলে চিৎকার শুরু করে। আসিফ, আয়মান, আয়ান হঠাৎ আরিয়ানার চিৎকার শুনে লাফিয়ে ওঠে। তারা চুপচাপ সব পর্যবেক্ষণ করছে। দাদি বিদিশাকে নিয়ে এসেছে, আর রিনি গেছে আনিকাকে নিয়ে আসতে। বড় নাথ বউ, এমন ছেলে মানুষই মানায় না। স্বামীর মঙ্গলের জন্য হলো নাক ফুরাতে হবে। তোমার থেকে এমন ব্যবহার মোটেই আশা করিনি। তোমাকে দেখে আনিয়ে আরো ভয় পেবে। এই দেখ, আরিয়ানা নাক ফুরিয়েছে, কিন্তু একটুও ব্যথা পায়নি। তারপর দাদি আরিয়ানাকে জিজ্ঞেস করে, আরুস, তুই কি ব্যথা পেয়েছিস? বিদিশা দেখে আরো আমেনা বেগমের কোমর জড়িয়ে বসে আছে, চোখ লাল হয়ে গালগুলো ফুলে আছে। এই অবস্থাতে আরিয়ানা হাসি ফুটিয়ে উত্তর দেয়, একদম না বিদিশা, তুই নাক ফুরিয়ে দেখ, কত আরাম। তুই আরো দ্রুত শ্বাস নিতে পারবি, মোট 3টি ছিদ্র হবে। বিদিশা আরুর অবস্থা বুঝতে পারে। তারপর ঢোক গিলে ওড়না ভালো করে পেঁচিয়ে সোফায় বসে। বিউটিশিয়ান এবার বিদিশার নাক ফুরাতে বিন্দু বসিয়ে বন্দুক রাখে নাকে। তখনই রিনি আনিকাকে নিয়ে নিচে নামে। আনিকা ডেব ডেব করে তাকে বিদিশাকেই দেখছে। হঠাৎ বিদিশার নাকে বন্দুক দিয়ে নাক ফুরিয়ে দেয় বিউটিশিয়ান।
বিদেশের চোখ মুখ খুঁজে বন্ধ করে নেয়। আমান এতক্ষণ দাঁড়িয়ে তাদের কাণ্ডে অবাক হয়ে দেখছিল। হঠাৎ বিদিশার ফোপানো কান্নার শব্দে হুঁশ আসতেই গিয়ে বিদিশাকে জড়িয়ে ধরে। বিদিশা আয়মানের কোমর জড়িয়ে ধরেই কান্না করতে থাকে। বিদিশা চোখ লাল হয়ে গেছে, নাক জ্বলছে।